জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় এগিয়ে নেয়ার বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ। জুলাই গণহত্যায় প্রধান নির্দেশদাতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন আদালত। আগামী ১৬ জুন তাদের গ্রেফতার করে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো টেলিভিশনে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ আমলে নিয়ে ১৬ জুন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে উপস্থাপনের আদেশ দেয় আদালত। ট্রাইব্যুনালে দাখিল হলো শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ, আর তা আমলে নেয়ার শুনানি দেখল পুরো বিশ্ব। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। এই প্রথম হাসিনার বিরুদ্ধে কোনো মামলার বিচারের আনুষ্ঠানিক যে প্রক্রিয়া তা শুরু হয়েছে। আজ তার বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তরফ থেকে, এবং সেই মামলাতে পলাতক হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। শেখ হাসিনা সহ ৩ জনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্ত। শেখ হাসিনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত এবং শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি, এটাই চেয়েছে এদেশের জনগণ। কারণ শেখ হাসিনা সে ক্ষমতায় থাকা অবস্থায় এদেশের কোনো মানুষই নিরাপদে বসবাস করতে পারেনি, এবং এদেশের মানুষের সম্পত্তি শেখ হাসিনার দোসররা অবৈধভাবে জবরদখল করে নিয়ে গিয়েছে, এবং পাশাপাশি এদেশের হাজার হাজার নিরীহ মানুষকে শেখ হাসিনা এবং তার দোসররা নিরীহভাবে একেবারে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। এমনকি ৫ই আগস্টের আগে যখন আর্মি এবং বাংলাদেশের সমস্ত বাহিনী মিলে বলেছিল যে না, এদেশের জনগণকে আর কোনোভাবে ঠেকানো যাচ্ছে না, আপনাকে পদত্যাগ করতেই হবে, তখনও শেখ হাসিনা বলেছিল যত হাজার মানুষকে মারা লাগে তোমরা মারো এবং হত্যা করে তোমরা এই গণভবনে কবর দিয়ে দাও, কিন্তু এরপরেও আমার ক্ষমতা চাই। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটা অস্বীকার করার কারণেই কিন্তু সে শেষমেশ পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তবে এবার মানবতা বিরোধী অপরাধ এবং জুলাই আগস্টে গণহত্যার দায়ে এই ফাঁসি হতে যাচ্ছে শেখ হাসিনার। ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায় ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যেই ভারতে শেখ হাসিনা সে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে রায় ঘোষণা করা হয়েছে সেটা, এবং যে ভারতে যে শেখ হাসিনা ধরা পড়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে প্রথমে চলুন আমরা একটু দেখে আসি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, সেটা আমরা প্রথমে দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে যেটা বলতে চাই, যদি ৫ই আগস্ট না ঘটতো তাহলে ব্যারিস্টার আরমানদেরকে আমরা দেখতে পেতাম না, মাইকেল চাকমাকে দেখতে পেতাম না, ব্রিগেডিয়ার আজমিকে দেখতে পেতাম না। সুতরাং এই গুমের সংস্কৃতির ধ্বংস করে দেওয়ার প্রথম পদক্ষেপটাই ছিল জুলাই বিপ্লব বা ৫ই আগস্ট। আমাদের সবার আগে ওই সব শহীদদেরকে স্মরণ করা প্রয়োজন, যারা অকুণ্ঠ চিত্তে একেবারে নির্ভীকভাবে সেই দানব একটা শক্তি যারা মানুষকে এইভাবে অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করত বছরের পর বছর ধরে, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। সেই শহীদদেরকে স্মরণ করতে হবে, যারা এমন সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়েছিল যে যারা আক্রমণকারী ছিল, হত্যাকারী ছিল, তারা পর্যন্ত বলেছে গুলি করি, মরে একটাই যায়, বাকিটি যায় না স্যার। যারা এরকম সীসা ঢালা প্রাচীর গড়ে তুলেছিল তারা কিন্তু অচেনা কেউ নয়, আপনার আমার সন্তান। স্কুলে পড়ে, কলেজে পড়ে, কেউ হয়তো স্কুলেও যায় না, এমন বাচ্চাদেরকেও আমি দেখেছি। 5 বছরের বাচ্চা, সে পান নিয়ে দাঁড়িয়েছে এই বিপ্লবের সময়। সুতরাং এই জাতির জীবনের অবিস্মরণীয় অর্জনগুলোর মধ্যে জলজলেতম অর্জন হচ্ছে জুলাই বিপ্লব এবং ৫ই আগস্টের বিজয়। এই শহীদদেরকে আমাদের চিরদিন মনে রাখতে হবে।
আমরা যদি তাদের অবদান, তাদের স্যাক্রিফাইসের পটভূমিটা ভুলে যাই, তাহলে বাংলাদেশে এরকম আয়নাঘরের সংস্কৃতি বারবার ফিরে আসবে এবং আবার যদি বাংলাদেশে আয়নাঘর ফিরে আসে, 1 শতাব্দীতেও সেই আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠ থেকে জাতির মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সুতরাং যে মুক্তির আলো আমরা দেখেছি, এই আলো জ্বালিয়ে রাখতে হবে, কোনোভাবেই এই আলো নিভতে দেয়া যাবে না। প্লেন অ্যান্ড সিম্পল। আমরা আমাদের সন্তানদেরকে আবারও আয়না ঘরে দেখাটা অ্যাফোর্ড করতে পারবো না। এই জাতির পক্ষে এটা আর অ্যাফোর্ড করা সম্ভব নয় যে হাজার হাজার মানুষ গুম হয়ে যাবে, তাদের লাশগুলো, কঙ্কালগুলো শীতলক্ষা, বুড়িগঙ্গা, সুন্দরবনে কিংবা বঙ্গোপসাগরে পাওয়া যাবে। এই জিনিস বহন করার মতো ক্ষমতা আমাদের আর নাই, এই জাতির আর নাই। আমরা সিম্পলি আনএবল। আমরা এটা আর হতে দিতে পারি না। সেটার জন্য কি করতে হবে? প্রথম কথা হচ্ছে, এই অপরাধের বিচার আমাদের নিশ্চিত করতেই হবে। বিচারের কাজ পুরোদমে আগাচ্ছে। অনেকের মধ্যে যেটা সন্দেহ, সংশয় ছিল যে এতদিন সময় লাগছে কেন, 6 মাস হয়ে গেল, কেন বিচার হচ্ছে না? দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হয় এবং এইটা পৃথিবীর সবচাইতে জটিলতম অপরাধের নাম হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধগুলো যে গুমের যে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে ছিল, তারা এক একটা সেল আবিষ্কার করতে আমাদের কত পরিশ্রম করতে হয়েছে, কত টেকনোলজি ব্যবহার করতে হয়েছে, কত ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয়েছে, এবং আমরা কিন্তু এখনো সবগুলো আবিষ্কার করতে পারি নাই। সুতরাং এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। এটা মোবাইল কোর্টের মতো নয়, ম্যাজিস্ট্রেট গেল, ভোক্তা অধিকার গেল, গিয়ে বলল আপনার সামগ্রীতে ভেজাল আছে, তাৎক্ষণিক 50,000 টাকা বা 5 লক্ষ টাকা জরিমানা করে দিল অথবা 1 মাসের জেল দিয়ে দিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সেরকম নয়। সে কারণে তদন্তটা শেষ হতে এই যে সময়টা লেগেছে বা লাগছে, সেইটা যুক্তিসঙ্গত সময়। গত সময়ে প্রথম তদন্ত রিপোর্ট আসতে তাদের 16 মাস লেগেছিল, কারণ সেটাও একটা সামান্য ছোটখাটো বিষয় ছিল বলে আমরা মনে করি। এবারের যে অপরাধগুলো হয়েছে, দুনিয়াব্যাপী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলো আছে, সেখানেও প্রথম তদন্ত রিপোর্ট 2 বছরের আগে কোথাও আসেনি। আমাদের প্রথম তদন্ত রিপোর্ট 6 মাসের মাথায় আমরা পেয়েছি। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে, অন্তত 10-15টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই, যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। অভিযোগ দাখিলের পরে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি চলবে, কোনো অ্যাডজর্নমেন্ট ছাড়া প্রতিদিন চলবে। তা আমরা সেইভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি এর আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মেনটেন করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, অতীতে যেগুলো হয়েছে সেগুলো যাতে না হয়, সেগুলোর ব্যাপারে আমরা খুবই সতর্ক এবং সাবধান আছি, যাতে করে বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু কোনো রকমের আইনের ব্যত্যয় যাতে না হয়, কোনো ধরনের অবিচার এবং অন্যায়ের প্রশ্ন যাতে না তোলা যায়। দুনিয়াব্যাপী কোথাও যেন এই সমালোচনা করা না যায় যে তারা বা আওয়ামী লীগ বা অতীতের সরকার যেভাবে মানুষকে বিচারের নামে তামাশা করে শাস্তি দিয়েছে, হত্যা করেছে বিচারিকভাবে, তাদের মতো বিচার এই সরকার করেনি বা এই বিপ্লবোত্তর পরিবেশে সেই বিচারটা হয়নি, সেটাও আমাদের নিশ্চিত করতে হচ্ছে। সুতরাং আপনাদের কাছে, জাতির কাছে আমাদের কথা হচ্ছে, ধৈর্য ধরেছেন আপনারা একটা বিপ্লব সফল করেছেন। বিপ্লবের পরে মানুষের মধ্যে এক ধরনের উন্মাদনা থাকে যে দ্রুতই আমরা সবকিছুর পরিবর্তন চাই। সেই পরিবর্তন করতে একটু সময় লাগে, যেটা আমি বলেছি আমাদের তদন্তের ক্ষেত্রে লেগেছে, কিন্তু এখন আমরা একটা চূড়ান্ত পর্যায়ে আছি। একটার পর একটা তদন্ত রিপোর্ট আসতে থাকবে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই আমরা যে অপরাধের যে স্ট্রাকচার, অপরাধের কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, কারা কারা ইনভলভ ছিল, মোটা দাগে সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। সুতরাং বিচার প্রক্রিয়া নিয়ে সামনে অগ্রসর হওয়ার পথে আমাদের বাধা অনেকটাই দূরীভূত হয়েছে। এরপরেও অনেক বাধাই তো আছে। আপনারা জানেন যে
যারা এই গুমের মতো ভয়াবহ অপরাধের সাথে জড়িত ছিল তাদের অনেককেই আমরা এখনো গ্রেপ্তার করতে পারিনি। মেইন পারপিট্রেটররা যখন বাইরে থাকে তখন বিচারের ক্ষেত্রে সাক্ষীদের নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে গ্রেপ্তার নিশ্চিত করার ব্যাপারে আমরা কাজ করছি। আগে যেমন অভিযোগ ছিল যে পুলিশ বাহিনী গ্রেপ্তার করার ক্ষেত্রে শিথিলতা দেখায়, কারণ পুলিশ আরেকজন পুলিশ তার সহকর্মীকে গ্রেপ্তার করা তাদের জন্য কঠিন, অনেক ক্ষেত্রেই কঠিন বা তারা করতে চান না। সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। বাট অ্যাগেইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা তদন্ত সংস্থা তারাও কিন্তু পুলিশ। সুতরাং গ্রেপ্তারের ক্ষেত্রে কিছুটা সমস্যা আমাদের কিন্তু এখনো রয়ে গেছে, কিছুটা না অনেকটাই আছে। কিন্তু এই জিনিসগুলো ওভারকাম করে আমরা কিন্তু ক্রমাগত সফল হচ্ছি এবং আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে। বাংলাদেশ অতীতের অনেক কালো অধ্যায় থেকে বেরিয়ে আসার মতো একটা সিগনিফিক্যান্ট কাজ অন্তত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখাতে পারবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। কেউ এটাকে ইন্টারপ্রেট করবেন না এই অর্থে যে আমরা বিচারের সুনির্দিষ্ট। ট্রাইব্যুনালে দাখিল হলো শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ, আর তা আমলে নেয়ার শুনানি দেখল পুরো বিশ্ব। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। শুনানি শেষে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে পরবর্তী শুনানি 16 জুন ধার্য করে ট্রাইব্যুনাল। সেদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দেশের ইতিহাসে প্রথম এজলাস থেকে বিচার কাজের সরাসরি সম্প্রচার। টেলিভিশন, ইউটিউব, ফেসবুক পেজে যুক্ত হয়ে শেখ হাসিনার বিচার দেখেন লাখো মানুষ। অনুরূপভাবে তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার। জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানিতে তুলে ধরা হয় জুলাই আন্দোলনের প্রেক্ষাপট। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, আন্দোলন যখন তুঙ্গে তখন টেলিফোনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দাও, এদের মেরে ফেলতে হবে, এমন নির্দেশনাও আসে তার কাছ থেকেই। আন্দোলন দমাতে প্রাণঘাতী লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনাও ছিল তার। শেখ হাসিনার গ্যাং অফ 4-এর কথাও তুলে ধরে প্রসিকিউশন। বলা হয়, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় চলত গুম, খুন আর ধরপাকড়। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। চিফ প্রসিকিউটর বলেন, এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসে দলিল হয়ে থাকবে। গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে এবং সেখানে যে এজলাস হয়েছে, সেই এজলাসের দৃশ্য বা বিচারের দৃশ্য এটা পুরো বিশ্বের মানুষ দেখেছে। কারণ বাংলাদেশের ইতিহাসে হয়তো বা প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই বিচার কার্য সেটা সম্পূর্ণরূপে মিডিয়ায় প্রকাশ করা হয়েছে এবং লাইভ টেলিকাস্ট করা হয়েছে। এবং বিশ্বের অন্যান্য দেশেও আমরা দেখেছি যে এরকম বড় বড় যারা ক্ষমতাধর ব্যক্তি তাদেরকে তাদের অপরাধের বিচার করার ক্ষেত্রে এরকমটা করা হয়েছে, যাতে করে আন্তর্জাতিক মহল থেকে বা কোনোভাবেই কেউ কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করতে পারে। কারণ এই যে এর আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, জামাত ইসলামী, তারপরে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে ফাঁসি দিয়েছে। তো তখন তারা আন্তর্জাতিক যে নিয়মাবলী সেগুলো তারা রক্ষা করেনি এবং যেই কারণে মূলত সে বিষয়টা ব্যাপকভাবে বিতর্কিত হয়েছে এবং এখনও এই বিষয় নিয়ে বিতর্ক চলমান। সুতরাং এখন এই শেখ হাসিনা সহ তার দোসরদের যে বিচার করা হচ্ছে এবং সামনেও বিচার করা হবে, তো এই বিষয়ে যেন কেউ কোনো ধরনের প্রশ্ন না তুলতে পারে, বিতর্ক না হয়, সেই কারণে স্বচ্ছতার কারণেই কিন্তু মূলত এই বিচার কার্য এটা মিডিয়ায় একেবারে প্রকাশ করা হয়েছে। এবং আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ সহ বিশ্বের মানুষ মোটামুটি দেখেছে যে একজন গণহত্যাকারী এবং তার দোসরদের শাস্তি আসলে কেমন হওয়া দরকার এবং কিভাবে হচ্ছে, এটা বাংলাদেশ সহ বিশ্বের মানুষ দেখতেছে। এবং এর মাধ্যমে সকলেই একটা শিক্ষা পাবে যে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, যদি সে মানবতা বিরোধী বা সে গণহত্যা করে, তো সেক্ষেত্রে একদিন না হয় একদিন তাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। তো ইতিমধ্যেই শেখ হাসিনা এবং তার দোসরদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজিরের
আদেশ দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে নতুন করে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং শেখ হাসিনাকে দেশে এনে একেবারে বিচারের মুখোমুখি করা হবে এবং উপযুক্ত বিচার করা হবে, সেটা কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে। তো দর্শকের বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।